অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় নিউ কলোনিয়ালিজম। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক চিন্তাধারা যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে নিউ কলোনিয়ালিজম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লেকচার আউটলাইন: হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ডেফিনেশন, কোর ফিচার্স, ডায়াগ্রাম অন নিউ কলোনিয়ালিজম। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ নিউ কলোনিয়ালিজম, অর্থাৎ নিউ কলোনিয়ালিজমের ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা আমরা একটু বোঝবার চেষ্টা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা লক্ষ্য করেছি যে বিপুল ঔপনিবেশিক অঞ্চল তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ২০ বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ বিধ্বস্ত হয়ে পড়ে। কারণ আমরা এটাও জানি যে সেই সময় গোটা বিশ্বে কলোনিয়াল পাওয়ারের বা কলোনিয়াল ক্ষমতা বা ঔপনিবেশিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, ভরকেন্দ্র ছিল হচ্ছে ইউরোপ। ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে তাদের পক্ষে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় যে বিপুল পরিমাণ কলোনি ও উপনিবেশ ছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার সম্ভবপর তাদের পক্ষে ছিল না। ফ্রান্স, এদিকে ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলো ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, ওয়েস্ট জার্মানি সহ। এমতো অবস্থায় ইউরোপ ক্ষমতা হারায় আন্তর্জাতিক রাজনীতিতে, কিন্তু পাশাপাশি দেখা যায় যে গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করতে শুরু করে আমেরিকা এবং সমাজতন্ত্রকে রিপ্রেজেন্ট করতে থাকে সোভিয়েত ইউনিয়ন, এবং দুটো সুপার পাওয়ারের জন্ম হয় এবং গোটা বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে সমাজতন্ত্রের সমাজতন্ত্র কেন্দ্রিক সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে গণতন্ত্র কেন্দ্রিক আমেরিকা। আমেরিকা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এবং সমাজতন্ত্র কেন্দ্রিক সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড। আর এই যে ডিকলোনাইজেশনের মাধ্যমে যে বিপুল পরিমাণ স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো, তারা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা তৃতীয় বিশ্বের রাষ্ট্র বা ডেভেলপিং কান্ট্রি। এই তৃতীয় বিশ্বে যে রাষ্ট্রগুলো তারা অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে ভীষণভাবে পিছিয়ে এবং রাজনৈতিক দিক থেকেও তারা পিছিয়ে। কারণ তারা দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে তারা কিন্তু শোষিত হয়েছে কার দ্বারা? এই ইউরোপের যে গণতান্ত্রিক রাষ্ট্র, ইউরোপের যে কলোনিয়াল স্টেট তাদের দ্বারা। এই রাষ্ট্রগুলো কিন্তু ভীষণভাবে পিছিয়ে রয়েছে, অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিগুলো। ডেভেলপিং কান্ট্রিগুলোকে সামনে রেখে কোল্ড ওয়ার পিরিয়ডে, অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের সময় এই দুটি সুপার পাওয়ার আমেরিকা এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, তারা তাদের ক্ষমতাকে এক্সটেন্ড করার জন্য এই ডেভেলপিং কান্ট্রিগুলোকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে। ইউরোপ তখন দুটো ভাগে বিভক্ত, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ। পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্সে চলে যায় এবং নিয়ন্ত্রণে চলে যায়। পশ্চিম ইউরোপ চলে যায় আমেরিকার নিয়ন্ত্রণে এবং ইনফ্লুয়েন্সে। এই সময় এই ডেভেলপিং কান্ট্রিগুলোকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহযোগিতা, বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহযোগিতা, এই এই সহযোগিতা দেওয়ার মাধ্যমে এই রাষ্ট্রগুলোর যে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সম্পূর্ণ সমস্তগুলো এই ডেভেলপড কান্ট্রিগুলো নিয়ন্ত্রণ করা শুরু করে। ধীরে ধীরে যখন ইউকে, ফ্রান্স এদের অবস্থার উন্নতি ঘটে, তারাও কিন্তু এই ব্যবস্থায় সামিল হয়। তখন একটা নতুন ধরনের উপনিবেশ
বাদের জন্ম হয়। উপনিবেশবাদ সরাসরি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ না করে ইনডাইরেক্ট ভাবে অর্থাৎ পরোক্ষভাবে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা শুরু করে। এটিই হলো নিউ কলোনিয়ালিজম। ডেভেলপিং কান্ট্রি হিসেবে যাদের কথা আমরা বলতে পারি, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয়েছে, যারা দীর্ঘদিন ইউরোপের কলোনি ছিল, যেমন ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইজিপ্ট, ঘানা, নাইজেরিয়া প্রমুখ। আর এই ডেভেলপড কান্ট্রি, উন্নত রাষ্ট্র কাদেরকে আমরা বলবো? ইউএসএ, ইউকে, ফ্রান্স, ওয়েস্ট জার্মানি, জাপান, সুইজারল্যান্ড প্রমুখ। তাহলে এটা নতুন ধরনের একটি কলোনিয়ালিজম দেখা গেল, যাকে আমরা নিউ কলোনিয়ালিজম বলি। যার মূল বক্তব্য হচ্ছে যে উপনিবেশকে, অর্থাৎ উপনিবেশ নিয়ন্ত্রণকে সরাসরি ভাবে না করে পরোক্ষভাবে বাইরে থেকে রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করা, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, প্রযুক্তিগতভাবে, সামাজিকভাবে। এটিই হলো নিউ কলোনিয়ালিজম। তাহলে মোটামুটি ভাবে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা নিউ কলোনিয়ালিজমের, সেটা বুঝতে পারলাম কি করে নিউ কলোনিয়ালিজমের জন্ম হলো। ডেফিনেশন। আমরা ডেফিনেশনের বেশ কিছুটা অংশ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখেছি। প্রথমে যেটি বলা দরকার, নিউ কলোনিয়ালিজম হলো একটি ইনডাইরেক্ট কন্ট্রোল প্রসেস, যার মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল গুলিকে নিয়ন্ত্রণ করে। এই কলোনিয়ালিজমের মাধ্যমে বলা যায় যে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে এবং ইনফ্লুয়েন্স করে। কলোনিয়ালিজমের মতন কিন্তু এই ব্যবস্থা সরাসরি নিয়ন্ত্রণ করে না। আমরা কলোনিয়ালিজমে দেখেছিলাম যে কলোনিয়াল যে স্টেটস, তারা উপনিবেশকে অর্থাৎ কলোনিগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করছে। এখানে সরাসরি নিয়ন্ত্রণ হয় না। নিউ কলোনিয়ালিজমে উন্নত রাষ্ট্রগুলো, কলোনিয়াল স্টেটগুলো বা ডেভেলপড কান্ট্রিগুলো ডেভেলপিং কান্ট্রিগুলোকে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করে। এর কিছু পয়েন্টস এর মাধ্যমে আমরা জানবার চেষ্টা করব। ইকোনমিক ডিপেন্ডেন্সি। উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার দরুন তারা অর্থনৈতিক দিক থেকে উন্নত রাষ্ট্রের মুখাপেক্ষী হয়। আর এই উন্নত রাষ্ট্র তাদের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, ট্রেড এবং অর্থনৈতিক সহযোগিতার প্রদান করে সংশ্লিষ্ট উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অর্থনীতিকে উন্নত রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রের উন্নয়নশীল রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্রের প্রতি অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল হয়ে পড়ে। ইনডাইরেক্ট কন্ট্রোল, এটি সম্পূর্ণ একটি পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা। উন্নত রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের গ্লোবাল ইনস্টিটিউশনস এগ্রিমেন্টের মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। পলিটিক্যাল প্রেশার। পলিটিক্যাল প্রেশারের ক্ষেত্রে বলা যায় যে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রে এমন ধরনের সরকার ব্যবস্থা চায় যে সরকার ব্যবস্থাগুলো উন্নত রাষ্ট্রের ফেভারে থাকে। আর এই ফেভারেবল ব্যবস্থার মাধ্যমে কিন্তু উন্নত রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা নিউ কলোনিয়াল যে ব্যবস্থা সেটাকে কন্টিনিউ করতে পারে। কালচারাল ইনফ্লুয়েন্স। কালচারাল ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে বলা যায় যে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রের তাদের নিজস্ব অর্থাৎ উন্নত রাষ্ট্রের যে সংস্কৃতি, ভাষা, ভ্যালু এগুলো চাপিয়ে দেয় এবং এক্ষেত্রে দেখা যায় উন্নয়নশীল রাষ্ট্রের যে নিজস্ব সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ প্রভৃতি রয়েছে সেগুলি ধ্বংসপ্রাপ্ত হয় এবং এফেক্টেড হয়। ডেট ডিপেন্ডেন্সি। লোনের মাধ্যমে, বিপুল পরিমাণ লোনের মাধ্যমে কিন্তু উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে। এই লোন দেওয়ার নামে বিভিন্ন ধরনের কন্ডিশনস চাপায়। এই কন্ডিশনস গুলো মানতে বা শর্তগুলো মানতে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বাধ্য হয় এবং উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি সম্পূর্ণ
উন্নত রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। আর এই ব্যবস্থাটাই হচ্ছে নিউ কলোনিয়ালিজম। কোর ফিচার্স: ইকোনমিক ডিপেন্ডেন্সি। প্রথমত বলা দরকার যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে শোষিত থাকার কারণে, অর্থাৎ এক্স কলোনি তো, তারা দীর্ঘদিন ধরে যখন কলোনি ছিল তখন শোষিত হয়েছে, এবং তারপরে স্বাধীনতা প্রাপ্তির পরে তাদের পক্ষে দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব নয়। কিন্তু অর্থনৈতিক সহযোগিতা জন্য তারা উন্নত রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষী থাকে, এবং উন্নত রাষ্ট্রের সাথে বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহযোগিতা, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট তারা পায়। আর এই পদ্ধতিতেই এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে যায়। এবার আসছি কন্ডিশনাল অ্যাসিস্ট্যান্স। এই যে অর্থনৈতিক সহযোগিতাগুলো, লোন, বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা যে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রকে দেয়, তা কি এমনি এমনি দেয়? না, বিভিন্ন ধরনের শর্ত চাপানো হয় উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর। এই শর্তগুলো না মানলে এই লোন বা অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নশীল রাষ্ট্র উন্নত রাষ্ট্র থেকে পাবে না। সেই জন্য বাধ্য হয়ে উন্নয়নশীল রাষ্ট্রগুলো এই শর্তগুলো মানতে বাধ্য হয়, যেগুলো উন্নত রাষ্ট্র ঠিক করে দেয়। তারপর হচ্ছে আনইকুয়াল ট্রেড স্ট্রাকচার। আনইকুয়াল কেন বলছে? অসাম্য কেন বলছে? উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং সেগুলোর বেশিরভাগটাই ব্যবহার করা হয়নি। কিন্তু উন্নত রাষ্ট্রের সম্পদ সীমিত, বেশিরভাগটাই ব্যবহৃত হয়ে গেছে, এবং তাদের এই ব্যবস্থাটাকে জারি রাখতে গেলে উন্নয়নশীল রাষ্ট্রের সম্পদ প্রয়োজন। সেই জন্য এই উন্নত রাষ্ট্রগুলি উন্নয়নশীল রাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সম্পদ নিজেদের দেশে নিয়ে আসে। উন্নয়নশীল রাষ্ট্র থেকে তাদের র মেটেরিয়ালস এক্সপোর্ট হয় উন্নত রাষ্ট্রে, অর্থাৎ ডেভেলপ স্টেটে। এর পাশাপাশি কি হয়? এর পাশাপাশি যেটি হয় সেটি হচ্ছে যে উন্নত রাষ্ট্র বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। র মেটেরিয়ালস তো আসে তো ডেভেলপিং কান্ট্রি থেকে। এই ম্যানুফ্যাকচার হওয়া যে বিপুল পরিমাণ প্রোডাক্ট, সেইগুলোকে উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গিয়ে বেচা হয়, এবং উন্নয়নশীল রাষ্ট্রকে মার্কেট হিসেবে ব্যবস্থা করা হয়। তাহলে কি হলো? উন্নয়নশীল রাষ্ট্র এক্সপ্লয়েট হচ্ছে, একটা আনইকুয়াল ট্রেড স্ট্রাকচার হচ্ছে, তাদের রিসোর্স তাদের হাত থেকে চলে যাচ্ছে, এবং সেই উন্নত রাষ্ট্র থেকে উৎপাদিত পণ্য তাদের দেশে আসছে, এবং এই পণ্য ক্রয় করতে হচ্ছে কাদেরকে? সেখানকার মানুষজনকে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? আনইকুয়াল ট্রেড স্ট্রাকচার তৈরি হচ্ছে। এরপরে এমএনসি ডমিনেশন। মাল্টিন্যাশনাল কর্পোরেশন গোটা বিশ্ব জুড়ে কাজ করে, আর এই মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলোর বেশিরভাগটাই উন্নত রাষ্ট্রের। এখানে দেখা যায় এই মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রের রিসোর্স, মেটেরিয়াল, ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়ে তারা পণ্য উৎপাদন করে, করে সেই দেশেই তারা চড়া দামে সেগুলো বিক্রি করে, করে সেখানকার যে মুনাফা সেটা সম্পূর্ণ ড্রেন করে তাদের নিজেদের দেশে নিয়ে চলে আসে। তাহলে কি হলো? এই ডমিন্যান্সের মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রেও মারাত্মক এক্সপ্লয়েটেড হচ্ছে নিউ কলোনিয়ালিজমের মাধ্যমে। তার কারণ তাদের নিজেদের রিসোর্স তারা ব্যবহার করতে ঠিক মতন পারছে না, সেই রিসোর্স চলে যাচ্ছে কাদের হাতে? উন্নত রাষ্ট্রের হাতে, এমএনসির মাধ্যমে। আবার প্রোডাক্ট ওখানেই তৈরি করা হচ্ছে, তৈরি করে ওদেরকে এবার চড়া দামে বিক্রি করা হচ্ছে, ফলে যে মুনাফাটা আসছে সেই মুনাফাটাও আবার ড্রেন হয়ে উন্নত রাষ্ট্রে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই প্রফিট বেরিয়ে চলে যাচ্ছে, রাষ্ট্রের কোষাগারে জমা পড়ছে না,
তাহলে উন্নয়নশীল রাষ্ট্র এই exploitation এর মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছে এবং মুনাফাটা কে নিচ্ছে? উন্নত রাষ্ট্র। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত রাষ্ট্রগুলো সবসময় চায় যে উন্নয়নশীল রাষ্ট্রে তাদের ফেভারেবল গভর্নমেন্ট থাকুক। তার কারণ উন্নয়নশীল রাষ্ট্রে যদি উন্নত রাষ্ট্রের ফেভারেবল গভর্নমেন্ট থাকে বা সরকার থাকে, তাহলে উন্নত রাষ্ট্রের ইন্টারেস্ট গুলোকে কাজে লাগাতে সুবিধা হবে। এবং এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রে তাদের ইচ্ছা মতো সরকার বসায় বা পাপেট বা পুতুল গভর্নমেন্ট বসায়। স্ট্র্যাটেজিক কন্ট্রোল। মিলিটারি সাপোর্টের নামে বা সহযোগিতার নামে উন্নত রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রের ওপর আরেকটি শোষণমূলক অর্থ বা শর্ত চাপায়। মানে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর পক্ষে বিপুল পরিমাণ বা তাদের প্রয়োজনীয় সামরিক অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম প্রস্তুত বা উৎপাদন করা সম্ভব নয়। এর জন্য তারা এই উন্নত রাষ্ট্রের কাছ থেকে এই সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য হয়। আর এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোই কিন্তু উন্নত রাষ্ট্রের সামরিক বাজার হিসেবে পরিণত হয়। কালচারাল ইনফ্লুয়েন্স। উন্নত রাষ্ট্রগুলো তাদের সাংস্কৃতিক যে ব্যবস্থা রয়েছে বা ভাষা রয়েছে সেগুলো উন্নয়নশীল রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়। এবার এর ফলে দেখা যায় যে উন্নয়নশীল রাষ্ট্রের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব প্রথা, নিজস্ব আইডেন্টিটি সেগুলি নষ্ট হয়ে যায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়। নলেজ ডিপেন্ডেন্সি। নলেজ ডিপেন্ডেন্সির ক্ষেত্রে বলা যায় যে উন্নত রাষ্ট্রগুলি রিসার্চ হোক, যেকোনো বিষয়ে রিসার্চ হোক, টেকনোলজি হোক, সায়েন্স হোক, সবকিছুতেই সর্বশ্রেষ্ঠ। কিন্তু সেই ধরনের গবেষণা বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করা উন্নয়নশীল রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। কারণ তাদের সেই পরিকাঠামোই নেই। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে নলেজের ক্ষেত্রে উন্নয়নশীল রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে মোটামুটি ভাবে আমরা নিও কলোনিয়ালিজমের কোর ফিচার্স বুঝতে পারলাম।